হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি বায়োলজি মডেল কোশ্চেন সেট 8 বা ভিএসএকিউ এবং এসএকিউ 1 অর্থাৎ 1 মার্ক এবং 2 মার্কের যে কোশ্চেনগুলো সেগুলো সমাধান নিয়ে এসেছি। আচ্ছা, এখানে আমাদের সব ফার্স্ট কোশ্চেন কি দেখতে পাচ্ছি স্যার? 1 নম্বর কোশ্চেন কি, ভ্রূণ কোন দশায় জরায়ু গাত্রে রোপিত হয়? ভ্রূণের আমরা যদি পর্যায়গুলো দেখি, আমরা জানি সব প্রথমে কি হচ্ছে, সেখানে জাইগোট গঠন হয়। কি গঠন হয় স্যার? জাইগোট গঠন হয়। এই জাইগোট থেকে স্যার কি হচ্ছে, আমাদের 8 কোষ বিশিষ্ট, 8 থেকে 16 কোষ বিশিষ্ট যে অবস্থাটা, সেটা কি স্যার মরুলা। তাহলে স্যার 8 থেকে 16 পর্যন্ত যে কোষ দশা, সেটাকে আমরা কি বলি স্যার? মরুলা। এই মরুলা থেকে স্যার কি হচ্ছে, আমাদের কি গঠন হবে স্যার? ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট গঠন হবে স্যার। ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট গঠন হবে স্যার। এটা কি হয়, সাধারণত 16 থেকে 32 কোষ বিশিষ্ট হয়ে থাকে স্যার। বলছে এই যে ব্লাস্টুলা 16 থেকে 32 কোষ বিশিষ্ট হয়, সেই ব্লাস্টুলা যখন ব্লাস্টোসিস্ট দশায় থাকে, সেই ব্লাস্টুলা যখন স্যার ব্লাস্টোসিস্ট দশায় থাকে, তখন কি হয় স্যার? আমাদের রোপণ ঘোষ সম্পন্ন হয়। তাহলে স্যার ব্লাস্টোসিস্ট দশাতে যখন থাকে, কখন স্যার? না বলছি নিষেকের পর সপ্তম দিন, ষষ্ঠ থেকে সপ্তম দিনে নিষেক শুরু হয়, নিষেক শুরু হয় বলছি, রোপণ ক্রিয়া শুরু হয় এবং দ্বাদশ দিনে স্যার এটা সম্পন্ন হয়। তাহলে কি বললাম স্যার? না স্যার, জাইগোট থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা যখন ব্লাস্টোসিস দশায় থাকে, অর্থাৎ স্যার নিষেকের ষষ্ঠ থেকে সপ্তম দিনে এই রোপণ প্রক্রিয়া স্যার শুরু হয়। কোথায় রোপণ হয় স্যার? এন্ডোমেট্রিয়ামে, জরায়ু গাত্রের এন্ডোমেট্রিয়ামে কিন্তু এই রোপণ কার্য শুরু হয়। কখন স্যার? ব্লাস্টোসিস্ট দশাতে। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার স্যার ব্লাস্টোসিস্ট দশা। 2 নম্বর কোশ্চেনে যদি আসি, বলছে কোন কোডনকে প্রারম্ভিক কোডন বলা হয়? আমরা এই AUG কে কিন্তু আমরা প্রারম্ভিক কোডন বলি। এই প্রারম্ভিক কোডনে যেটা কি হচ্ছে স্যার, মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের জন্য দায়ী স্যার। যেটা হচ্ছে মিথিওনিন নামক যে অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষণের জন্য দায়ী। 3 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আসি স্যার, এসসিপি এর পুরো নাম কি? এসসিপি এর পুরো নাম যদি দেখি স্যার, সেখানে কি হচ্ছে? সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে স্যার এসসিপি এর পুরো নাম হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি স্যার? চিজ বা পনির তৈরির ক্ষেত্রে ব্যবহৃত একটি উৎসেচকের নাম। স্যার আমরা জানি এগুলো সাধারণত ডেয়ারি ফার্মের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। তো স্যার সেখানে যে এনজাইমটা ব্যবহার করা হয়, সেটা কি হচ্ছে? ল্যাকটেজ। ল্যাকটেজ বা আমরা বলতে পারি ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। কি স্যার? ল্যাকটেজ বা ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ নামক যে এনজাইম আছে স্যার, ডিহাইড্রোজিনেজ, স্যার এই ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ বা ল্যাকটেজ নামক এনজাইমের বা উৎসেচকের উপস্থিতিতে কিন্তু স্যার এই যে চিজ, পনির, এগুলোকে আমরা প্রস্তুত করতে পারি। নেক্সট বলছে স্যার, পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? আমরা জানি কি আর্সেনিক দূষণের ফলে স্যার পায়ের পাতার নিচে বা পায়ের পাতার উপরে বা হাতের তালুতে স্যার এই সমস্ত জায়গাতে কি হচ্ছে, বিভিন্ন রকম কালো কালো স্পট বা দাগ সৃষ্টি হয়, ক্ষতের সৃষ্টি হয় স্যার। এই ধরনের রোগকে আমরা বলে থাকি কি স্যার? ব্ল্যাক ফুট ডিজিজ। এটাকে কি বলা হয় স্যার? ব্ল্যাক ফুট ডিজিজ। মানে কি, পায়ের তালুতে এবং হাতের হাতের তালুতে এবং পায়ের পাতার নিচে কি হচ্ছে, বিভিন্ন রকম কালো ক্ষতের সৃষ্টি হয়। এটা স্যার আর্সেনিক দূষণের ফলে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন বলছি, একই অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত সকল জীবকে আমরা কি বলবো স্যার? এদেরকে বলা হয় পপুলেশন। এটা কি স্যার? পপুলেশনের সংজ্ঞা। তাহলে পপুলেশনের সংজ্ঞাকে যদি আমরা দেখি, তাহলে স্যার কি হবে? নির্দিষ্ট সময়ে কোনো স্থানে বসবাসকারী একটি নির্দিষ্ট প্রজাতিভুক্ত সমস্ত জীবগুলিকে একত্রে কি বলা হয়? ওই জীবের পপুলেশন আমরা বলে থাকি। ওকে স্যার। এইগুলো গেল কি আমাদের ভিএসএকিউ কোশ্চেন। এখানে আমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে রেখেছি কি স্যার? ভ্রূণ ব্লাস্টোসিস দশাতে জরায়ু গাত্রে রোপিত হয়। AUG কে আমরা কি বলি? প্রারম্ভিক কোডন বলে থাকি। এসসিপি এর পুরো নাম স্যার সিঙ্গেল সেল প্রোটিন। চিজ বা পনির প্রস্তুতিতে আমরা স্যার ল্যাকটেজ বা ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ নামক উৎসেচক ব্যবহার করে থাকি। পানীয় জলে স্যার আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ দেখা যায়। আর স্যার একই অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত সকল জীবেরকে একত্রে আমরা কি বলে থাকি স্যার? পপুলেশন বলে থাকি। এবার 2 মার্কের কোশ্চেনগুলোতে আসি। সব প্রথম কোশ্চেন স্যার কি, ক্লিস্টোগ্যামি কি? আমরা জানি ক্লিস্টোগ্যামি কি স্যার? না ক্লিস্টোগ্যামি কথাটা এসেছে স্যার ক্লিস্টস এবং গ্যামোস থেকে। ক্লিস্টস এবং গ্যামোস থেকে। ক্লিস্টস কথার অর্থ হচ্ছে ক্লোজড বা বন্ধ। ক্লিস্টস কথার অর্থ হচ্ছে স্যার ক্লোজড বা বন্ধ। আর স্যার গ্যামোস কথার অর্থ হচ্ছে মিলন। গ্যামেস কথার অর্থ হচ্ছে স্যার মিলন। তার মানে কি হচ্ছে, যদি বন্ধ অবস্থায় মিলন ঘটে কার স্যার? ফুলের পুংকেশর এবং গর্ভকেশরে, যেটাকে আমরা পরাগযোগ বলে থাকি। তাহলে স্যার ক্লিস্টোগ্যামি ডেফিনেশন কি হবে? না কোনো উভলিঙ্গ ফুলের বা কিছু কিছু উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে দেখা যায় কি স্যার, না ফুল সম্পূর্ণরূপে পরিস্ফুটনের আগে বা ফুল বন্ধ অবস্থায়, পুষ্প প্রস্ফুটনের আগে বা পুষ্প অসম্পূর্ণভাবে প্রস্ফুটিত অবস্থায় স্যার কি হয়, সেখানে স্বপরাগযোগ সম্পন্ন হয়ে যায়। এই যে স্যার স্বপরাগযোগ সম্পন্ন হওয়ার ঘটনা, এটাকে স্যার আমরা কি বলি? ক্লিস্টোগ্যামি বলে থাকি।
তাহলে স্যার ক্লিস্টোগ্যামি কি? তাহলে ক্লিস্টোগ্যামি ডেফিনেশন আমরা এখানে দেখতে পাবো, সলিউশন পেপারে আছে যে স্যার কিছু কিছু উভলিঙ্গ ফুলের সম্পূর্ণরূপে ফুল ফোটার আগে বা বন্ধ অবস্থাতে স্বপরাগযোগ সম্পন্ন হলে তাকে আমরা কি বলি? ক্লিস্টোগ্যামি। যেমন কি হচ্ছে স্যার কোমেলিনা নামক বা কানশিরা নামক উদ্ভিদের ক্ষেত্রে, আর হচ্ছে অক্সালিস বা আমরুল নামক উদ্ভিদের ক্ষেত্রে স্যার এই ধরনের পরাগযোগ আমরা দেখতে পাই। পরের কোশ্চেন বলছে আইসোগ্যামি এবং উগ্যামির মধ্যে উদাহরণ সহ পার্থক্য। আগে একটা সেটে আমরা কিন্তু এই আইসোগ্যামি আর উগ্যামির মধ্যে পার্থক্য করেছি, এখানে আবার আমরা সেই আইসোগ্যামি আর উগ্যামির মধ্যে পার্থক্যকে দেখিয়েছি। কি স্যার আইসোগ্যামি আর উগ্যামির মধ্যে পার্থক্য? প্রথম পার্থক্য হচ্ছে স্যার আইসোগ্যামির ক্ষেত্রে কি হচ্ছে, বলছে এই প্রকার জননী গ্যামেটগুলির আকার, আয়তন এবং প্রকৃতি একই রকমের হয়ে থাকে। আর স্যার উগ্যামির ক্ষেত্রে এই প্রকার জননে পুংগ্যামেট আকারে ক্ষুদ্র হয় আর স্ত্রী গ্যামেট আকারে বড় হয়। দ্বিতীয় পার্থক্য কি স্যার? না আইসোগ্যামির ক্ষেত্রে স্যার গ্যামেটগুলি উভয়ই গতিশীল হবে অথবা উভয়ই স্থির অবস্থায় থাকবে, কিন্তু স্যার উগ্যামির ক্ষেত্রে সর্বদাই পুংগ্যামেট গতিশীল হবে আর স্ত্রী গ্যামেট স্থির অবস্থায় থাকবে। আর 3 নম্বর পার্থক্য স্যার সাধারণত আইসোগ্যামি অনুন্নত জীবদেহে সংগঠিত হয়, কিন্তু উগ্যামি সর্বদা স্যার উন্নত জীবদেহে সংগঠিত হয়। স্যার আইসোগ্যামির উদাহরণ কি হবে? ক্ল্যামাইডোমোনাস, স্পাইরোগাইরা। কিন্তু স্যার উগ্যামির উদাহরণ হচ্ছে ভলভক্স, মানুষ, স্তন্যপায়ী, উভচর, মাছ প্রভৃতি। এদের ক্ষেত্রে কিন্তু স্যার আমরা কি দেখতে পাবো? উগ্যামি দেখতে পাবো। তাহলে এই স্যার আইসোগ্যামি এবং উগ্যামির মধ্যে উদাহরণ সহ পার্থক্য আমরা দেখলাম। নেক্সট স্যার কি? ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে? স্যার ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে? আমরা জানি বিপরীত লিঙ্গের মধ্যে বিপরীত লিঙ্গের মাধ্যমে দুটো সমলিঙ্গের মধ্যে যদি কোনো বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটে তখন সেটাকে বলা হয় কি স্যার? ক্রিস ক্রস উত্তরাধিকার। যেমন কি স্যার প্রথমে কি হচ্ছে, আমরা দাদুকে দিয়ে দেখছি। তাহলে স্যার দাদু থেকে মা থেকে স্যার ছেলে, মায়ের কাছ থেকে কার কাছে স্যার? ছেলে। স্যার ছেলের কাছ থেকে তাহলে স্যার দাদুর কাছ থেকে মায়ের কাছ থেকে ছেলে, ছেলের কাছ থেকে স্যার কি হচ্ছে? নাতি, সরি নাতি নয় নাতনি। ওকে, নাতনি বা যেটাকে আমরা পৌত্রী, ভালো ভাষাতে বলা হয় পৌত্রী, পত্নী, যেটা পত্নী নয় সরি পুতনি নাকি বলে, তাহলে সেটা হচ্ছে কি পৌত্রী বা নাতনির কাছে পৌঁছাবে। তাহলে স্যার এখানে কি হচ্ছে? দাদু থেকে ছেলে, তাহলে কি হচ্ছে? এই যে ছেলে এও ছেলে, এটাও কি হচ্ছে? এক্স ওয়াই, এটাও কি হচ্ছে? এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই মাঝখানে ভায়া কি স্যার? এক্স এক্স। আবার স্যার মায়ের কাছ থেকে নাতনির কাছে যেখানে কি হচ্ছে স্যার? এক্স থেকে এক্স থেকে এক্স এ ভায়া কি হচ্ছে স্যার? ছেলে এক্স ওয়াই, বিপরীত লিঙ্গ। তাহলে স্যার কি হচ্ছে? মাঝখানে বিপরীত লিঙ্গের মাধ্যমে দুটো সমলিঙ্গের মধ্যে স্যার দুটো সমলিঙ্গের মধ্যে যদি কোনো বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটে তখন স্যার সেটাকে বলা হয় ক্রিস ক্রস উত্তরাধিকার। সাধারণত স্যার যারা এক্স ক্রোমোজোম বাহিত রোগ তাদের ক্ষেত্রে স্যার এরকম ঘটনাটা দেখা যায়, তাদের ক্ষেত্রে স্যার সাধারণত এরকম ধরনের ঘটনা দেখা যায়। যেমন স্যার হিমোফিলিয়া বা বর্ণান্ধতার ক্ষেত্রে কিন্তু আমরা এই ঘটনা দেখতে পারি। যদি দেখা যায় দাদু বর্ণান্ধ এবং দিদিমা তিনিও বর্ণান্ধ, যদি দুজনেই বর্ণান্ধ হয় তবে কিন্তু মা বর্ণান্ধ হবে। কেন? বাবার কাছ থেকে মানে দাদুর কাছ থেকে কিন্তু মা একটা কি পেয়েছি? এক্স ক্রোমোজোম পেয়েছি যেটা বর্ণান্ধ, আর দিদিমার কাছ থেকে একটা পেয়েছি যেটা কি হচ্ছে? বর্ণান্ধ। যে সেখান থেকে কার কাছে এসেছে স্যার? মায়ের কাছে, মা কিন্তু বর্ণান্ধ। মায়ের কাছ থেকে ছেলে কিন্তু একটা এক্স ক্রোমোজোম পাবে, এবং মা যদি বর্ণান্ধ হয় তাহলে মায়ের দুটো এক্স ক্রোমোজোমই বর্ণান্ধ, তাহলে স্যার সেখান থেকে কিন্তু অবশ্যই ছেলের কাছে কিন্তু অবশ্যই এক্স ক্রোমোজোম আসবে যেটা বর্ণান্ধ হবে, তার মানে স্যার ছেলেও কিন্তু বর্ণান্ধ হলো। এবার যদি দেখা যায় ছেলের যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই ওয়াইফও যদি বর্ণান্ধ হয়ে থাকে বা বর্ণান্ধের বাহক হয়ে থাকে, বর্ণান্ধের বাহক হয়ে থাকে, তবে স্যার এখান থেকে একটা এক্স ক্রোমোজোম আর এখান থেকে একটা এক্স ক্রোমোজোম দুটো মিলিয়ে কিন্তু আমাদের স্যার এখানে নাতনি সেও কিন্তু কি হবে? না বর্ণান্ধ হবে। তাহলে এই যে বর্ণান্ধ রোগ বা হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত, এরা কিন্তু সাধারণত স্যার এই ক্রিস ক্রস উত্তরাধিকার ঘটিয়ে থাকে। তাহলে স্যার ক্রিস ক্রস উত্তরাধিকার কি জিনিস সেটা আমরা দেখলাম। এখানে সংজ্ঞাতে যদি চলে আসি সেখানে আমরা দেখতে পাবো কি স্যার? মধ্যবর্তী বিপরীত লিঙ্গের মাধ্যমে দুই সমলিঙ্গের মধ্যে বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণকে ক্রিস ক্রস উত্তরাধিকার বলা হয়। যেখানে কি বললাম? মায়ের মাধ্যমে দাদু থেকে ছেলের দেহে এবং বাবার মাধ্যমে ঠাকুমা থেকে মেয়ের দেহে যদি কোনো বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে তাকে আমরা বলবো ক্রিস ক্রস উত্তরাধিকার। ওকে, আচ্ছা পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি। তাহলে ক্রিস ক্রস উত্তরাধিকার দেখলাম। এবার কোশ্চেন বলছে ইমাস্কুলেশন কি? মাস্কুলেশন মানে কি?
পুরুষত্ব তৈরি করা, আর ইমাস্কুলেশন মানে কি পুরুষত্বকে নষ্ট করে দেওয়া। তাহলে মাস্কুলেশন মানে পুরুষত্ব হওয়া, আর ইমাস্কুলেশন মানে আমরা জানি কি হচ্ছে না পুরুষত্বকে বিনষ্ট করা। ওকে, তাহলে স্যার মাস্কুলেশন কথার অর্থ হচ্ছে কি না স্যার পুরুষত্বকরণ, আর ইমাস্কুলেশন করার কথা হচ্ছে পুরুষত্বহীনকরণ। তাহলে এখানে আমরা ইমাস্কুলেশনের ডেফিনেশন দেখি, বলছে কোনো সংকরায়ন পরীক্ষার জন্য উদ্ভিদের যে উন্নতি সাধন, খাদ্য উৎপাদনের উন্নতি সাধন যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের মধ্যে উদ্ভিদের যে প্রজনন বিদ্যা যে পার্টটা আছে সেখানে সংকরায়ন পরীক্ষা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। স্যার এই যে সংকরায়নের সময় কি করা হয় না, কোনো সংকরায়ন পরীক্ষার জন্য যদি আমরা স্ত্রী জনিত্রী রূপে কোনো একটা উভলিঙ্গ ফুলকে আমরা সংগ্রহ করি, কাকে উভলিঙ্গ ফুলকে শনাক্তকরণ করি, তাহলে স্যার উভলিঙ্গ ফুল যেখানে কি হচ্ছে আমাদের স্ত্রী লিঙ্গটা আমাদের দরকার, স্ত্রী জনিত্রীটা আমাদের দরকার, তাহলে স্যার সেখানে পুংজনিত্রীটিকে কি হতে হবে, সরাতে হবে। নাহলে স্যার সেখানে কি হতে পারে, স্বপরাগযোগ সম্পন্ন হতে পারে, ওই পুংকেশর থেকে পরাগধানী থেকে পুংরেণু স্যার গর্ভকেশরের গর্ভমণ্ডলের উপর আপতিত হতে পারে, গিয়ে স্যার স্বপরাগযোগ ঘটে যেতে পারে। তো যাতে এটা না ঘটে স্যার ওই জন্য কি করা হয় না পুংকেশরটাকে কেটে বাদ দেওয়া হয় বা অপসারিত করা হয়। তো স্যার এই যে অপসারিত করার যে পদ্ধতি তাকে আমরা কি বলি, ইমাস্কুলেশন বলা হয়। তাহলে স্যার ইমাস্কুলেশনের প্রধান উদ্দেশ্য কি, স্বপরাগযোগকে প্রতিহত করা। তাহলে স্যার ইমাস্কুলেশন কথাটাকে আবার একবার বলে দিই, মাস্কুলেশন কথা হচ্ছে পুরুষত্বকরণ, আর ইমাস্কুলেশন মানে পুরুষত্বহীনকরণ। সেখানে কি হবে স্যার, কোনো একটা উভলিঙ্গ ফুলকে যদি আমরা স্ত্রী জনিত্র রূপে চুজ করি বা পছন্দ করি, তাহলে স্যার সেখানে কি হচ্ছে স্বপরাগযোগ যাতে না ঘটে সেই জন্য স্যার আমরা কি করবো, পুরুষত্বহীনকরণ করে দেবো। অর্থাৎ কি হচ্ছে সেখানে পুংকেশর যেটা থাকবে সেই পুংকেশরটাকে কেটে বাদ দিয়ে দেবো বা অপসারিত করবো, সেটাকে আমরা বলবো স্যার ইমাস্কুলেশন। ওকে, আচ্ছা স্যার নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি না। নেক্সট কোশ্চেন কি বলছে না, বন পালন বিদ্যায় মাইক্রোরাইজার দুটি ব্যবহার বা ভূমিকা লেখো। তাহলে কোনো একটা বন পালন পদ্ধতিতে বা গার্ডেনিংয়ে সেখানে কি হচ্ছে আমাকে দেখতে হবে যে মাইক্রোরাইজার কি ভূমিকা বা মাইক্রোরাইজার কি ব্যবহার আছে। প্রথম ব্যবহার বা প্রথম ভূমিকা যেটা, যে মাইক্রোরাইজার কি এক ধরনের জৈব সার, মাইক্রোরাইজারকে আমরা কি বলতে পারি, এক ধরনের বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারি। তাহলে স্যার প্রথম কথা হচ্ছে কি স্যার, এই মাটির উর্বরতাকে বৃদ্ধি করতে পারে। কিভাবে বৃদ্ধি করবে স্যার না, আশেপাশে মাটির ভিতরে বিভিন্ন জায়গা থেকে কি করবে ও স্যার পুষ্টি পদার্থ যেমন কি হচ্ছে পটাশিয়াম আর ফসফরাসকে সঞ্চয় করবে, কোথায় একটা জায়গাতে সঞ্চয় করবে, করে স্যার সেখানকার উর্বরতাকে বৃদ্ধি করবে। দ্বিতীয় কি হচ্ছে স্যার না, এই যে মাইক্রোরাইজার সে কিন্তু জল শোষণ ক্ষমতা বেশি, ফলে কি হচ্ছে ও কিন্তু আশেপাশের অংশ থেকে জল শোষণ করে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে স্যার কি হচ্ছে শুষ্ক অঞ্চলেও কিন্তু এই পদ্ধতির দ্বারা আমরা কি করতে পারি, চাষবাস করতে পারি, কার মাইক্রোরাইজারকে ব্যবহারের মাধ্যমে। কেন স্যার, কারণ কি হচ্ছে সে কিন্তু জল শোষণে সক্ষম বা জল শোষণকে বৃদ্ধি করতে সক্ষম। ওকে, আচ্ছা স্যার পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি। পরের কোশ্চেন বলছি কি, ম্যালেরিয়ার প্যাথোজেন এবং ভেক্টরের নাম। আমরা সবাই জানি ম্যালেরিয়ার প্যাথোজেন কি স্যার, প্লাজমোডিয়াম। স্যার প্লাজমোডিয়াম এসপি বলে আমরা লিখবো, কারণ কি স্যার আমরা জানি প্লাজমোডিয়াম কিন্তু 4 রকমের হয়, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ওভেল, আর এটা স্যার প্লাজমোডিয়াম ম্যালেরি। 4 রকমের কিন্তু প্লাজমোডিয়াম থাকে, কিন্তু স্যার এদের বাহক কিন্তু কমন। সেটা কি হচ্ছে স্যার, স্ত্রী অ্যানোফিলিস মশকি। স্ত্রী অ্যানোফিলিস মশকির মাধ্যমে কিন্তু এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম বা প্লাজমোডিয়াম ওভেল বা প্লাজমোডিয়াম ম্যালেরি এটা কিন্তু বাহিত হয়ে মানুষের দেহে বা বিভিন্ন মানুষের দেহে সাধারণত ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। ওকে, নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে যদি আমরা চলে আসি, নেক্সট কোশ্চেনে আমাদেরকে কি বলেছে স্যার, বিওডি। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আমাদের বলেছে বিওডি কি, এটি কি নির্দেশ করে। তাহলে বিওডিটা কি, বিওডির ফুল ফর্ম যদি আমরা প্রথমে দেখি কি স্যার, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বিওডির ফুল ফর্ম কি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি না, বলছে স্যার জলে উপস্থিত জৈব উপাদান সমূহকে। তাহলে জলে যে সমস্ত জৈব উপাদানগুলো মিশ্রিত থাকবে স্যার সেই সমস্ত জৈব উপাদানগুলোকে অণুজীবের দ্বারা কি করব স্যার, বিয়োজিত করব, পাচিত করব। স্যার এই যে বিয়োজিত বা পাচিত করার জন্য সেখানে কি হচ্ছে স্যার, অ্যারোবিক, এখানে কারা সাহায্য করে স্যার, অ্যারোবিক ব্যাকটেরিয়া বা অ্যারোবিক যে সমস্ত জীব অণুজীব হয় তারা, মানে সবাত শ্বসনকারী অণুজীব। স্যার এই সবাত শ্বসনকারী অণুজীবগুলো কি হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে এদেরকে বিয়োজিত করে, করে কি করে স্যার অক্সিজেনের ব্যবহার করে। আর এই অক্সিজেন প্রয়োজন হওয়ার জন্য কি হচ্ছে স্যার, সেখানে অক্সিজেনের যে পরিমাণ প্রয়োজন, ডিমান্ড, যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ প্রয়োজন, সেটাকে আমরা কি বলবো স্যার, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে কি স্যার, কোনো একটা জলাশয় আছে, সেই জলাশয়ের মধ্যে কিছু জৈব উপাদান উপস্থিত আছে, যে ওই জৈব উপাদানগুলোকে আমাদের পাচিত করার দরকার, বা জৈব উপাদান থাকলে সেটা পাচিত করবেই, কারণ বিয়োজক ব্যাকটেরিয়া কিছু সেখানে উপস্থিত থাকে। তাহলে স্যার এই সমস্ত বিয়োজিক অণুজীবীগুলো কি করে স্যার, সবাত শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে এই পাচন প্রক্রিয়া বা বিয়োজন প্রক্রিয়া সম্পন্ন করে।
স্যার এই যে পাচন বা বিয়োজন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেই অক্সিজেনের পরিমাণটাকে আমরা কি বলবো স্যার বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন স্যার এই বিওডি কাকে নির্দেশ করবে বা কোন জিনিসকে নির্দেশ করবে? কি না, যত বিওডির পরিমাণ বেশি হবে কোনো জলাশয়ের জন্য তার মানে কি আছে সেখানে কিন্তু এই বিয়োজক অণুজীবের পরিমাণ তত বেশি পরিমাণে আছে। আর বিয়োজক অণুজীব যত বেশি পরিমাণে উপস্থিত আছে তার মানে কি আছে সেখানে তত বেশি পরিমাণে কিন্তু জৈব বর্জ্য আবর্জনা উপস্থিত আছে। কি জৈব বর্জ্য আবর্জনা, কেননা জৈব বর্জ্য আবর্জনা উপস্থিত না থাকলে সেখানে কিন্তু বিয়োজক অণুজীব থাকবে না। আর বিয়োজক অণুজীব যদি না থাকে তাহলে কিন্তু সেখানে পাচন বা বিয়োজনের প্রয়োজন হবে না। তাহলে স্যার গল্প যেটা দাঁড়ালো আলটিমেটলি সেটা কি স্যার না, বিয়োজকের উপস্থিতিতে কিন্তু স্যার বিয়োজন বা পাচন সম্পন্ন হচ্ছে, তার জন্য অক্সিজেনের দরকার হচ্ছে। তার মানে স্যার সে কিন্তু জল দূষণের মাত্রাকে নির্দেশ করবে, আর এটা স্যার অণুজীবের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করবে। কোন অণুজীব স্যার? বিয়োজক অণুজীবের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করবে। ওকে, আচ্ছা পরের কোশ্চেনের ক্ষেত্রে চলে আসি স্যার। পরের কোশ্চেন বলছে মিমিক্রি বলতে কি বোঝো? মিমিক্রি আমরা জানি যে মিমিক্রি অনেকেই করে থাকি, অনেক স্যারের মিমিক্রি আমরা করে থাকি, তাই না? খুব মজা, স্যারের মিমিক্রি করতে খুব মজা লাগে। যাই হোক, স্যারের সামনে এটা কেউ করবে না। তো যাই হোক, স্যারের মিমিক্রি আমরা করে থাকি অনেকেই। সে মিমিক্রি কি স্যার? কপি করা। মিমিক্রি কথার অর্থ কি স্যার? এক কথায় কপি করা। মিমিক্স মানে কপি করা। তাহলে স্যার কপি করা বা নকল করা, তার মানে কি কেউ নকল করবে। কেউ নকল করবে, এখানে যেহেতু আমরা বায়োলজি পড়ছি মানে কি কোনো বায়োটিক কম্পোনেন্ট কি করবে? নকল করবে। কার নকল করবে? অন্য কারো নকল করবে। তাহলে স্যার যে পদ্ধতিতে কি হয় না, একটি জীব তার শিকারীর বা ভক্ষকের, মানে ওই জীবটাকে যে শিকার করে বা ভক্ষক করে সেই শিকারীর বা ভক্ষকের হাত থেকে আত্মরক্ষার জন্য কি করে না, কোনো বিপজ্জনক জীব বা কোনো জড়বস্তুর, মানে এমন কোনো জীবের আকৃতি ধারণ করলো যেটা খুবই কি হচ্ছে ভয়ঙ্কর বা কি খুবই বিষাক্ত হয়ে থাকে, যে কি করতে পারে ওই শিকারী জীবকে বা ভক্ষককে ধ্বংস করে দিতে পারে। ধ্বংস করবে না মানে আর কি, মেরে ফেলতে পারে বা তার জন্য হার্মফুল, ক্ষতিকারক হতে পারে। এরকম কোনো জীবের কি হচ্ছে আকার ধারণ করে অথবা কোনো জড়বস্তুর আকার ধারণ করে। এ বিষয়ে আমাদের বলে রাখা দরকার, পৃথিবীতে এমন বহু জীব আছে যারা কিন্তু এই মিমিক্রি দেখায়। যেমন কি হচ্ছে এক ধরনের পতঙ্গ আছে, ফড়িং জাতীয় পতঙ্গ। এদেরকে দেখতে, এদের বডি কালারটা এমন হয়, একটা শুকনো কাঠি যেমন পড়ে থাকলে যেমনটা লাগে ঠিক সেরকমটা। তো এরা কি করে, যখন কোনো বিপজ্জনক বস্তু বা কোনো শিকারীকে দেখে তখন কি হচ্ছে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে ওদের হাত পাকে গুটিয়ে এমন গঠন লাভ করে যেন মনে হয় যেন কোনো কাঠি, শুকনো কাঠি ওখানে পড়ে আছে। তাহলে এটা একটা মিমিক্রি। আবার কি আছে, এক ধরনের জীব আছে যেটা কি করতে পারে, যেমন এক ধরনের মাছ আছে সরি নামটা এই মুহূর্তে খেয়াল আসছে না, লেপ্টোপ্লাকিয়াস না এরকম কি একটা নাম আছে। তো সে কিন্তু কি করে না, তার বডিটা যখন সে ভ্রূণ অবস্থায় থাকে, অর্থাৎ যখন সে একদম ছোট অবস্থায় থাকে, সবেমাত্র ডিম ফুটে বেরিয়েছে, ওই অবস্থাতে কিন্তু সে একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয়ে যায়, কাচের মতো। অর্থাৎ কি আছে, তার এক পার থেকে আরেক পারে কিন্তু বডির পার্টসগুলোকে আমরা দেখতে পাবো, মানে বডিকে ভেদ করে এক পার থেকে আরেক পারের বস্তুগুলোকে কিন্তু আমরা দেখতে পাবো। এটা কিন্তু তার জন্য একটা কি মিমিক্রি, কেননা সে কি হচ্ছে জলের আকার ধারণ করছে বা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এরকম ভাবে কি আছে, এক ধরনের মথ আছে যাদের কি হচ্ছে ডানায় এমন স্ট্রাকচার থাকে যেন দেখে মনে হবে, যদি ওরা ডানা মেলে বসে থাকে তাহলে মনে হবে যেন ও দূর থেকে যে পেঁচা চোখ খুলে বসে আছে। তাহলে কি এই যে বিভিন্ন রকমের মিমিক্রি আমরা কিন্তু দেখতে পেয়ে থাকি। ওকে, তাহলে মিমিক্রি কি জিনিস স্যার না, যে পদ্ধতিতে কি আছে কোনো একটা জীব তার শিকারী প্রাণী বা ভক্ষকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আত্মরক্ষার জন্য সে কি করছে, নিজের দেহকে নকল করছে। কার মতো নকল করছে না, কোনো বিষাক্ত জীব বা ক্ষতিকারক জীব বা বিপজ্জনক জীবের মতো অথবা কোনো জড়বস্তুর মতো আকার ধারণ করছে, করে নিজেকে কি করছে গোপন করে রাখছে, আত্মরক্ষা করছে। এই পদ্ধতিকে আমরা কি বলি স্যার? মিমিক্রি বা অনুকৃতি বলে থাকি। লাস্ট কোশ্চেন স্যার, ও যে পপুলেশনের ভাইটাল সূচক কি? পপুলেশনের ভাইটাল সূচক আগে একটা সেটে আমরা করেছি, সেখানে পপুলেশনের ভাইটাল সূচকের ডেফিনেশন আমরা কি বলেছিলাম স্যার না, কোনো পপুলেশনের জন্মহার এবং মৃত্যুহার যে শতকরা অনুপাত তাকে আমরা বলবো ভাইটাল সূচক। তাহলে পপুলেশনের ভাইটাল সূচক কি স্যার? ওই পপুলেশনের যে পরিমাণ জন্মহার আছে, যে পরিমাণ মৃত্যুহার আছে তার শতকরা। যদি দেখা যায় কোনো একটা পপুলেশনের মধ্যে যার 100টা জীবের মধ্যে 2টো জীব হয়তো জন্মাচ্ছে আর একটা জীব হয়তো মারা যাচ্ছে, তার মানে কি হচ্ছে স্যার তার ভাইটাল সূচক কি হবে? 200। কত হবে? 200। আবার এমনটাও হতে পারে স্যার কারো জন্মহার কোনো পপুলেশনে 3টে আর স্যার তার মৃত্যুহার কত? 2। তাহলে স্যার 3/2 ইন্টু 100 অর্থাৎ 300/2 বা 150 হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে কি ভাইটাল সূচক, আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তাহলে স্যার এই গেল আমাদের মডেল কোশ্চেন সেট 8-এর বায়োলজির ভিএসএকিউ এবং এসএকিউ 1 টাইপ কোশ্চেন, অর্থাৎ সমস্ত কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করে ফেললাম। তো এই হলো মডেল কোশ্চেন সেট 8। এরপর আমরা আসবো মডেল কোশ্চেন সেট 9 নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এনজয় করবে, পড়াশোনা প্রিপেয়ার করবে। বাই।